পিয়া ক্লাস শেষ করে ক্যাম্পাসের ভেতরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। বিকেল 5:15 বাজলে তার হঠাৎ মনে পড়ল 4:30টার সময় সাদ আসার কথা। পিয়া তাড়াতাড়ি ব্যাগ থেকে মোবাইল ফোন বের করে দেখল সাদের ফোন নাম্বার থেকে 6টা মিসড কল এসেছে। পিয়া পরপর কয়েকবার ফোন করে নাম্বারটা ব্যস্ত পেল। সে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত 8 নাম্বার গেটের বাইরে বেরিয়ে এলো। এতক্ষণ নিশ্চয়ই সাদ ওর জন্য অপেক্ষা করে থাকবে না। ছিছি, ছেলেটা ওকে কী ভাববে? পিয়ার এখন নিজের ওপর ভীষণ রাগ হচ্ছে। পিয়া দুদিকে তাকাতে তাকাতে সামনে এগোতেই সাদকে দেখতে পেল। সাদ ভার্সিটির সীমানা দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। পিয়া ওর কাছে গিয়ে বলল, সাদ ভাই সরি, আপনি যে আসবেন আমি একদম ভুলে গেছিলাম। আমি তো ভেবেছিলাম আপনি এতক্ষণে চলে গেছেন। এলে শেষ পর্যন্ত আমি ভেবেছিলাম তুমি আর আসবে না, তাই বুঝতে পারছিলাম না আমি কি অপেক্ষা করব না চলে যাব। আবারও সরি, আপনি যে ফোন করেছেন আমি বুঝতেই পারিনি, ফোনটা ব্যাগে রাখা ছিল। সমস্যা নেই, এখন তুমি ফ্রি আছো তো? হুম তোমাদের এখানে তো অনেক স্টুডেন্ট। অনেক, সারা দেশ থেকে পড়তে আসে, বিদেশিও আছে কিছু। সাদ ভাই, আপনি কি যেন বলতে চেয়েছিলেন? এখানে বলবো? এখানে তো অনেক ক্রাউড, একটু নিরিবিলি কোথাও। এখানে নিরিবিলি, বসুন্ধরার গেটে কিছু রেস্টুরেন্ট আছে, ওখানে যাওয়া যায়। কিছু রাস্তা আছে খুব নিরিবিলি, সেখানেও যেতে পারেন। এক মুহূর্ত চিন্তা করে সাদ বলল, তোমার হাঁটতে সমস্যা নেই তো? না, সমস্যা থাকবে কেন, আমি তো রোজ হাঁটি, চলেন। দুজন মিলে হেঁটে এলাকার পার হলো। পিয়া জিজ্ঞেস করলো, আপনার মামার বাসা কোথায়? আই ব্লকে। যাবে মামার বাসায়? পিয়া হাসলো। আমি কেন আপনার মামার বাসায় যাব? এমনিতেই বললাম। এই নতুন জীবন কেমন লাগছে বলো? ভালো মন্দ মিলিয়ে ঠিক আছি। বাড়ি থেকে দূরে আছি দেখে মাঝে মাঝে মন খারাপ হয়। রনকে সবচেয়ে বেশি মিস করি, অন্যদেরকেও মিস করি, কিন্তু রনর জন্য ভীষণ কষ্ট হয়। মা চলে যাওয়ার পর থেকে সে আমার উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছিল। রণ বলেছে আমাকে, ও সবসময়ই তোমার কথা বলে। আচ্ছা, রনর সঙ্গে আপনার এত খাতির কখন হলো বলেন তো? আমি সিলেট থাকতে তো রনর কাছে আপনার কথা শুনিনি। তুমি চলে আসার পরই আমাদের বন্ধুত্ব হয়েছে। ও মাঠে এসে চুপচাপ দাঁড়িয়ে থেকে অন্যদের খেলা দেখতো। একদিন আমি ওকে ব্যাডমিন্টন খেলার অফার দিলাম, তারপর থেকে আমাদের বন্ধুত্ব হয়ে গেল। থ্যাঙ্কস সাদ ভাই, এবার আপনার কথাটা বলেন। আমরা কি এখানটায় দাঁড়িয়ে কথা বলতে পারি? পিয়া তাকিয়ে দেখলো বিশাল বড় বাগান বিলাস গাছটা ঝোপের মতো হয়ে আকাশটা ঢেকে দিয়েছে। সবুজ পাতার ফাঁকে ফাঁকে বাসন্তী রঙের ফুলগুলো উকি দিচ্ছে। শেষ বিকেলের আলোয় কেমন একটা রহস্যঘেরা মায়াময় পরিবেশ তৈরি হয়েছে। পিয়া গাছটার নিচে দাঁড়ালো। ওর মুখোমুখি দাঁড়িয়ে সাদ বলল, জায়গাটা খুব সুন্দর, তাই না? অনেকটা আমাদের রোডের মতো। আমাদের রোডটাও তো এমন গাছগাছালিতে ভরা আর নিরিবিলি। পিয়া সাদের কথা শোনার অপেক্ষা করছে। সাদ একটু সময় নিয়ে বলল, পিয়া, কিভাবে শুরু করা উচিত, কতটুকু বলা উচিত আমি কিছুই বুঝতে পারছি না। তাই যদি ভুল কোনো কিছু বলে ফেলি তুমি আমাকে থামিয়ে দিও। কথাগুলো এইভাবে গাছতলায় দাঁড়িয়ে বলতে হবে এমনটা আশা করিনি। আবার রেস্টুরেন্টের হইহুল্লার মধ্যেও যেতে ইচ্ছা করছে না। পিয়া, তুমি আর সানা অনেক ভালো বন্ধু। সানা সবসময়ই তোমার কথা বলে আমাদের বাসায়। সানার কাছে তোমার কথা শুনতে ভালোই লাগতো। যাওয়া আসার পথে তোমাকে যখন দেখতাম মাঝে মধ্যে ইচ্ছা করতো তোমার সঙ্গে একটু কথা বলি, কিন্তু তুমি যদি কিছু মনে করো তাই কেমন আছো এর বেশি আর কিছুই বলা হয়নি কখনো। ঝামেলাটা কখন বাঁধলো জানো? যখন তুমি ঢাকায় চলে এলে, তখন প্রথম আমি বুঝতে পারলাম আমি তোমাকে পছন্দ করি, তোমাকে মিস করি, তোমাকে নিয়ে ভাবতে আমার ভালো লাগছে। সেজন্যই রনর সঙ্গে খাতির জমিয়েছেন? বিষয়টা পুরোপুরি এমন না। রনর সঙ্গে আমি আগেও কথা বলতাম, কিন্তু তোমার শূন্যতা আমাদের দুজনকে কাছে নিয়ে এসেছে। আমরা দুজনই একজন মানুষকেই মিস করছিলাম, তাই হয়তো দুজন দুজনার হাহাকারটা বুঝতে পেরেছিলাম। পিয়া উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করলো, আপনি রনকে কিছু বলেননি তো? দাদির কানে কথাটা গেলে আমি শেষ। রনকে আমি কিছুই বলিনি। যাকে ভালোবাসি তাকেই তো প্রথমে জানানো উচিত, তাই না? সাদ এত সরাসরি কথাটা বলা পিয়ার শরীরে শিশির একটা অনুভূতি হলো। আজকের আগে কেউ তাকে এভাবে ভালোবাসার কথা বলেনি, বলার মতো সুযোগ সে কাউকে দেয়নি। সাদ যে এমন কিছু বলবে পিয়া এটা অনুমান করতে পেরেছিল, কিন্তু কেন যেন সাদকে ফিরে দিতে ইচ্ছা করেনি। সাদের কথাগুলো শুনতে ইচ্ছা করছিল তার।
তবে এই মুহূর্তে কথাটা শোনার পর কি বলা উচিত পিয়ার মাথায় আসছে না। সাদ বলল, আমি আজ কয়টা মাস ধরে অস্থির হয়ে অপেক্ষা করছিলাম কখন তুমি আম্বরখানায় আসবে আর আমি তোমাকে কথাগুলো বলবো। এই কথা তো আপনি ফোনেও বলতে পারতেন, কষ্ট করে এখানে আসার দরকার ছিল না। দরকার ছিল, তোমার কাছে কথাগুলো কম গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু এগুলো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। একটা কথা জিজ্ঞেস করব? বলো। আমাকে ভালো লাগার বিশেষ কোনো কারণ আছে কি? আপনার সঙ্গে তো সেভাবে কখনো কথাই বলিনি আমি। আমি এর উত্তর জানি না। আমি নিজেই তো জানি না কিভাবে কি হলো। যখন থেকে তোমাকে আর দেখিনি তখন থেকেই কেমন যেন একটা চাপা কষ্ট অনুভব করতে শুরু করলাম। প্রথম দিকে আমি নিজেও বুঝিনি কেন এমন হচ্ছে। ঢাকায় কয়দিন থাকবেন? তুমি যতদিন থাকতে বলবে। পিয়া হেসে ফেলল সাদের কথা শুনে। ছেলেটা তো ভয়াবহ হাবুডুবু খাচ্ছে তার প্রেমে, অথচ পিয়া তো এমন কিছুই ভেবেনি কখনো। সে ভেবে এসেছিল সাদ যা বলার বলবে, এরপর সে সাদকে সোজা না বলে দেবে, কিন্তু এখন সে কিছুই বলতে পারছে না। তার তো এমন হওয়ার কথা না। কোথাও বসবে পিয়া? কোনো রেস্টুরেন্টে? আপনি তো রেস্টুরেন্ট এড়াতে চাইলেন, তাই তো এখানে দাঁড়িয়ে মশার কামড় খাচ্ছি। সরি পিয়া, আমার ভীষণ টেনশন হচ্ছিল কতক্ষণে তোমাকে কথাটা বলবো, সেই চিন্তায় অস্থির ছিলাম। এখন টেনশন কমে গেছে। এখন কোথাও বসা যায়? কিন্তু আমার যে এখন যেতে হবে। এখনই চলে যাবে? তুমি তো কিছুই বললে না। আমাকে কিছু বলে যাও। আমার নিজের কথাটা বলতে পেরে টেনশন কমেছে, কিন্তু তোমার উত্তর না শোনা পর্যন্ত নতুন করে টেনশনে থাকবো। আমি আসলে আপনাকে আমি সত্যি বুঝতে পারছি না কি বলবো। আপনাকে আমি কখনো ওই চোখে দেখিনি। আগে থেকে কেউ অন্য চোখে দেখে না পিয়া। আমি কি কখনো ভেবেছিলাম আজকের এই ভরা সন্ধ্যায় বসুন্ধরার রাস্তায় দাঁড়িয়ে তোমাকে এভাবে ভালোবাসার কথা বলতে হবে? অসুবিধা নেই, তুমি সময় নাও। সময় নিয়ে তারপর তোমার উত্তরটা জানিও। আমি যাই তাহলে। এত তাড়া কেন তোমার? চলো তোমাকে তোমার ফ্ল্যাট পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। না না, ওভাবে তাকিও না। আমি তোমার ফ্ল্যাটে যেতে চাইবো না, শুধু আরও কিছুটা সময় তোমার সঙ্গে থাকতে চাই। রিক্সা নেব? না, হাঁটতে ভালো লাগে। দুজন মিলে হাঁটতে শুরু করলে সাদ বলল, একটা কথার সত্যি উত্তর দেবে পিয়া? কি কথা? তোমার লাইফে কেউ আছে? কেউ থাকলে তুমি নির্দ্বিধায় বলো, আমি আর কখনোই তোমাকে বিরক্ত করব না। যদি বলি আমার জীবনে কেউ আছে? আছে। হতাশ সুর শোনা গেল সাদের কণ্ঠে। পিয়া বলল, এখনই বললেন কেউ থাকলে নির্দ্বিধায় বলতে। যখন বললাম তখন এত হতাশ কেন হচ্ছেন? পিয়া, তোমাকে বলে বোঝাতে পারবো না আমি কোন পরিস্থিতিতে আছি। আমারটা শুধু আমিই জানি। যদি কোনোদিন প্রেমে পড়ো সেদিন বুঝতে পারবে এর কি ভীষণ যন্ত্রণা। এই কারণেই আমি প্রেম করব না। এই সব যন্ত্রণা আমি সহ্য করতে চাই না। তুমি কি আমাকে না বলে দিলে প্রিয়া? আমি কি সেটা বললাম? আজ তোমার কাছে আসতে নিজের মনের সঙ্গে অনেক যুদ্ধ করতে হয়েছে। আমি জানি না তোমার কাছ থেকে কি উত্তর পাবো, কিন্তু আমি। সাদ কথাটা শেষ করতে পারল না। গলার স্বর হঠাৎ ভারী হয়ে গেল। পিয়া বলল, সাব ভাই, আপনি মামার বাসায় যান, আমি রাতে আপনাকে ফোন করব। আমি তোমার ফোনের অপেক্ষায় থাকবো প্রিয়া। ভাইয়া আসবো? দিদির গলা শুনে পেপার থেকে মুখ তুলল তারেক। এসো দিদি। দিদি ভেতরে এসে বাটি এগিয়ে দিয়ে বলল, খেয়ে দেখেন তো কেমন বানালাম। তারেক বাটি হাতে নিয়ে বলল, এসো, সন্দেশ তুমি বানিয়েছো? জি, কেন ভাইয়া? চেহারা দেখে মনে হচ্ছে দোকান থেকে আনা হয়েছে। কথাটা বলে তারেক সন্দেশের টুকরো মুখে দিল। সন্দেশ শেষ করে বলল, আরে বাহ, চমৎকার হয়েছে খেতে। এখন থেকে দোকানের মিষ্টি আনা বন্ধ। আপনার ভালো লেগেছে? আমি আরো ভাবছিলাম খেতে কেমন জানি হয়। সত্যি ভালো হয়েছে। তুমি দাঁড়িয়ে আছো কেন, বসো। দিদি চেয়ার টেনে বসে বলল। ভাইয়া, আপনার নাকি নূপুর আপার সঙ্গে দেখা হয়েছিল? নূপুরের নাম শুনে তারেক ছট করে দিদির দিকে তাকালো। দিদি বলল, আমি চৈতির আব্বুর কাছে শুনলাম। হ্যাঁ, দিল্লি এয়ারপোর্টে দেখা হয়েছিল। কথা হয়েছে নূপুর আপার সঙ্গে? নূপুরকে নিয়ে কথা বলতে তারেকের ভালো লাগছে না। সে বলল, আম্মাকে সন্দেশ দিয়েছো? সবাইকে দিয়েছি। ভাইয়া বললেন না কথা হয়েছে আপনাদের? হ্যাঁ, এই তো এইটুকুই সময় যতটা কথা হয়। অনেক বছর পর নূপুর আপার সঙ্গে দেখা হলো, তাই না? দিদি, তুমি হঠাৎ নূপুরের কথা জিজ্ঞেস করছো কেন? ভাইয়া একটা কথা বলবো, রাগ করবেন না তো? রাগ করবো কেন, বলো কি বলবা।
নূপুর আপার সঙ্গে কিন্তু আমার যোগাযোগ আছে, ওর সঙ্গে আমার সবসময় কথা হয়। নপুরের সঙ্গে তোমার কথা হয়? তুমি নপুরকে কোথায় পেয়েছো? ও তো এত বছর দেশের বাইরে ছিল। জানি, আমি সবই জানি। নূপুর আপা কোথায় ছিল, কেমন ছিল, ওর জীবনে কত বিপদ আপদ গেল, সবই আমার জানা। তুমি এসব কি করে জানো? ভাইয়া, আপনি বোধহয় ভুলে গেছেন, আমার বাপের বাড়ি কিন্তু টেকার বাজার। নূপুর আপার নানার বাড়ি তো ওখানেই। নূপুর আপা দেশে এলেই তো টেকের বাজার চলে আসে। এখন তো পাকাপাকিভাবে টেকের বাজারেই থাকে। নপুরের কাছে শুনেছি আমি। নূপুর আপা কিন্তু সবসময় আপনার কথা বলে। নপুরের কথা থাক দিতি, অন্য কথা বলো। আমি তো এত বছর কখনোই নূপুর আপার কথা তুলিনি, চৈতির আব্বুর কাছে শুনলাম, তাই ভাবলাম আপনাকে জিজ্ঞেস করি। নূপুর আপার লাইফটা কষ্ট দিয়ে ভরা। প্রথমে ওর বাচ্চাটা মরে গেল, তারপর নপুরের ছেলেটা মারা গেছে। ও কই? নপুর তো কিছুই বললো না সেদিন। দিতি বলল, নূপুর আপার ওর লাইফ নিয়ে কোনো কথা তেমন কারোর সঙ্গে আলোচনা করে না। আপনি তো জানেনই নূপুর আপা কেমন, অসম্ভব জেদি, একরোখা, আবার ইন্ট্রোভার্ট টাইপের একজন মানুষ। অনেক বছর পর আপনার সঙ্গে দেখা হয়েছে, তাই হয়তো এইসব বিষয় নিয়ে কথা বলতে চাইনি। নপুরের সঙ্গে তোমার সবসময় দেখা সাক্ষাৎ হয় নাকি? টেকের বাজার গেলে তো হয়ই। নূপুর আপা আমাদের বাসায় চলে আসে, অথবা আমি ওদের বাসায় যাই। নপুরের কাছে শুনেছিলাম ওর নানি ভীষণ অসুস্থ ছিলেন। ওনার কি অবস্থা জানো কিছু? নানি এখন ভালো আছে। কিছুদিন আগে ডায়াবেটিক কমে গিয়ে নানি হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছিল। প্রথমে বিষয়টা বাসার কেউ খেয়াল করেনি, মনে করেছিল নানি ঘুমাচ্ছে। হসপিটালে নেওয়ার পরে তো যার নিয়ে টানাটানি। 2 দিন পর ওনার জ্ঞান ফিরেছিল। নূপুর আপা ওই সময় ইন্ডিয়াতে ছিল। তখনই নপুরের সঙ্গে আমার দেখা হয়েছিল। ওর কাছেই শুনছিলাম নানির অসুস্থতার কথা। নূপুর আপার আব্বা তো আগেই মারা গেছেন। নানা মারা গেলেন তাও তো 8-9 বছর হয়ে গেছে। ওই বাড়িতে এখন শুধু 3জন নারী থাকেন, নানি, খালাম্মা আর নূপুর আপা। কাজ করার জন্য 2জন লোক অবশ্য থাকেন ওদের সঙ্গে। নপুর যে বলল ওর 2-2.5 বছর আগে দেশে ফিরে এসেছে, ওর হাজবেন্ড তাহলে কোথায় থাকে? নূপুর আপার হাজবেন্ড তো, আপনি কি কিছুই জানেন না? কি জানবো বলো। ওদের তো দিদি কথা শেষ করতে পারল না। ঈশান দরজায় উকি দিয়ে বলল, আব্বু ফোন করছে, জলদি কথা বলো। বারবার ফোন করছে, তুমি ধরছো না কেন? দিদি উঠে দাঁড়িয়ে আসছি ভাইয়া বলে ঈশানের হাত থেকে মোবাইল ফোন নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। দিদি চলে গেল। তারেকের মনে হলো নূপুরের বিষয়ে এত আগ্রহী দেখানো ঠিক হয়নি। দিদি তাকে কি মনে করবে? ধ্যাত, কেন যে জিজ্ঞেস করতে গেল কথাগুলো। এখন নিজের উপর ভীষণ রাগ হচ্ছে, কিন্তু দিদি তো কথা শেষ করে গেল না। নূপুরের ছেলেটা মারা গেছে শুনে তারেকের মন খারাপ হয়েছে। হাজবেন্ডের ঘটনা কি সেটা না জানা পর্যন্ত না থাক, দরকার নেই কোনো কিছু জানার। নূপুরকে নিয়ে মনের ভেতর নতুন করে জাগ্রত জন্মাতে দেওয়া যাবে না। নূপুরকে নিয়ে মনের ভেতর নতুন করে আগ্রহ জন্মাতে দেওয়া যাবে না। নূপুর তার নিজের ভীষণ জীবন নিয়ে ভালো থাকুক। ঈশান রুমের বাইরেই ছিল। তারেকের ডাক শুনে উকি দিয়ে বলল, চাচু ডাকছো? রানা কোথায়? কি জানি, মনে হয় দাদির রুমে। ওখানেই দেখছিলাম কিছুক্ষণ আগে। রনকে রেডি হতে বলো, তোমাদের দুজনকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাব। সত্যি তো? মিথ্যে হবে কেন? যাও, রনকে আসতে বলো। আব্বু তো কতবার প্রমিস করে, তারপর আর নিয়ে যায় না। আমি নিয়ে যাব, যাও চেঞ্জ করে আসো। ঈশান এক দৌড়ে আসমার রুমের দিকে চলে গেল। কথাটা শাশুড়িকে না বলা পর্যন্ত দিদি শান্তি পাচ্ছিল না। অনেকদিন ধরে তার মনের মধ্যে কথাটা ঘুরপাক খাচ্ছিল, কিন্তু আসমাকে বলার মতো সাহস সঞ্চার করতে পারছিল না দেখে বলতে পারেনি। আজকে তারেকের সঙ্গে নূপুরের বিষয়টা নিয়ে কথা বলার পর তার সাহস কিছুটা বেড়েছে। আসমার ঘরের দরজা খোলা ছিল। দিদি দরজা দাঁড়িয়ে দেখলো আসমা কাত হয়ে শুয়ে আছে, আর জবা ওনার পিঠে হট ওয়াটার ব্যাগ ধরে আছে। দিদি জিজ্ঞেস করলো, আম্মা আসবো? আসমা ঘুরে দেখে বললেন, দরজা তো খুইলা আছে, জিজ্ঞাইতেছো কেন? আসো। জিজ্ঞেস না করে রুমে ঢুকলে তো আপনি রাগ করেন, তাই জিজ্ঞেস করলাম। যখন দরজা বন্ধ দেখবা, যখন জিগাইবা। দরজা উদম আর তুমি জিগাও, আইবা কি না? আসমা তর্ক করা পছন্দ করে না, তাই শাশুড়ির কথা শুনে দিদি চুপ হয়ে গেল। তোমরা তো মনে করো বুড়া মাইনসের কোনো রাগ ঢাক লাগে না, যার যখন মন চাই হন হন কইরা
রুমে ঢুইকা যাই। আমার পিছে এইগুলি নিয়া তোমরা অনেক কথা কও। কি বলেন আম্মা? আপনার পিছে আমরা কেউ কোনো কথা বলি না। পিছে কথা বলবো কেন? সবারই তো প্রাইভেসি আছে। হুট করে কেউ আপনার রুমে ঢুকবেই বা কেন? তাহলে খোলা দরজা দেখাও তুমি জিগাইলা কেন? খোসা দিলে আমারে, তাই না? আপনি যে কি সব কথা বলেন আম্মা? পিঠে কি হয়েছে? ব্যথা করছে? সকল থিকা পিঠে বেদনা। দিতি জবার হাত থেকে হট ব্যাগটা নিয়ে বলল, জবা তুই রান্নাঘরে যা। তাসলির মা একা কাজ করছে, আমি আম্মার পিঠে সেক দিয়ে দিচ্ছি। জবা চলে গেলে দিতি বলল, আম্মা ডাক্তারের কাছে চলেন, পিঠ ব্যথা কেন করছে জানা দরকার। কথায় কথায় ডাক্তারের কাছে যাইতে বলবা না তো। ডাক্তারের কাছে গেইলেই এতগুলা ঔষধ ধরাইয়া দেয়। এত ঔষধ আমি খেতে পারি না। দিতি হট ওয়াটার ব্যাগটা পিঠে চেপে ধরে চুপচাপ বসে আছে। আসমা জিজ্ঞেস করলেন, ইমন কই? বাসায় আসেনি এখনো? ওর মাথা ঠিক হইছে? ওর পাগলামি কমছে? সব কথা এত দেরিতে বোঝো কেন? ওর মাথায় কিছু হয়নি তো। আমি বারবার নিষেধ করি দেখি আমাকে কিন্তু বলে না। এখন জানি না সে কি করছে। ওরা বলবা রাতে জানি আমার রুমে আসে। আচ্ছা আম্মা, একটা কথা বলবো? কি কথা? কি হয়েছে? কিছু হয়নি, অন্য বিষয়ের একটা কথা। আপনি রাগ করবেন না? কোন বিষয়ের কথা? আম্মা, নূপুর আপার সঙ্গে আমার ওই দিন দেখা হয়েছিল। নূপুরকে? নূপুর আপা। আম্মা, আমাদের নূপুর। আমি কোনো নূপুর টুপুর রে চিনি না। দিতি বুঝলো এত বছরও আসমার রাগ এতটুকু কমেনি। বকা খাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আজ যখন সাহস করে কথা শুরু করতে পেরেছে, দিতি ঠিক করলো সে কথাটা বলে শেষ করবে। আম্মা শুনেন, দোষ ভুল তো মানুষেরই হয়। এখানে নূপুর আপার তো কোনো দোষ ছিল না, যা দোষ ওর আম্মার ছিল। তুমি বেশি জানো। তুমি তখন আসিলা এই বাড়িতে, কার দোষ বেশি তুমি কেমনে ঠিক করবা? আমি তখন ছিলাম না, কিন্তু আমি চৈতির আব্বুর কাছে সবাই শুনেছি। আম্মা, এত বছর হয়ে গেছে, এখন আর নূপুর আপা ওর রাগ করে থাকবেন না। ওকে মাফ করে দেন। দিতি, তুমি এক কথা বারবার বলবা না। ওদের সাথে আমারা সব সম্পর্ক শেষ কইরা দিছি। ওই বাড়ির কোনো কথা আমি শুনতে চাই না। আম্মা, আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম অনেক দিন ধরেই। নূপুর ছাড়া অন্য কিছু বলার থাকলে বলবা, না হইলে আমার ঘর থিকা যাওগা। আম্মা, আপনি কি ভাইয়ার ব্যাপারটা নিয়ে কখনো কিছু চিন্তা করেন? তারেক রে নিয়া কি চিন্তা করুন? তারেকের কি হইছে? ভাইয়া কি সারা জীবন এইভাবেই থাকবে? এইভাবে মানে কোন ভাবে? আম্মা, আপনি বিষয়টা নিয়ে কখনো ভেবেছেন কি না জানি না, কিন্তু আমার মনে হয় ভাইয়ার আবার নতুন করে সবকিছু শুরু করা উচিত। নতুন কইরা মানে কি? তুমি কি তারেক রে বিয়া দিতে চাও? আম্মা, আপনার কি মনে হয় না ভাইয়ার জীবনে একজন সঙ্গী আসার দরকার আছে? ওনার এখনো অনেক সময় পড়ে আছে। 45-46 বছর কোনো বয়স হলো নাকি? দিতি, তোমার মাথা ঠিক আছে তো? আমার বাড়ি ভাড়া লোকজন, বাড়িতে সারাক্ষণ ঝগড়া ক্যাচাল লাইগা থাকে। কয়দিন পর আমি পিয়ার বিয়ে দিমু, আর তুমি এখন কইতে আইসো তারেকের বিয়া দিতে। কেমনে কি কইলা? তারেক তোমারে কিছু কইছে? ভাইয়া আমাকে কিছুই বলেনি আম্মা। আমার নিজের কাছেই এটা মনে হয়েছে। আম্মা, এখন ঘর ভাড়ার লোকজন আছে, 10 বছর পরেই দেখবেন আমাদের 4 জন বাচ্চার একজনও এ বাড়িতে থাকবে না, সবাই বাইরে চলে যাবে। তখন বাড়িঘর একদম ফাঁকা হয়ে যাবে, তখন ভাইয়া একদম একা হয়ে যাবে। 10 বছর পর কি হবে সেইটা তখন ভামুনি। তখন কি আর আজকের সময়টা থাকবে আম্মা? সত্যি কইরা বলো তো দিতি, তারেক তোমারে আমার কাছে পাঠাইছে? আরে না না আম্মা, আপনি কি বলেন? ভাইয়া এসবের কিচ্ছু জানে না। তাহলে তুমি এডি নিয়া ঘাটাঘাটি বাদ দাও। অকারণে বাড়িতে অশান্তি দায়িকা আইনো না। আম্মা, আপনি আমাদের সবার মুরব্বী। আমাদের সবার চেয়ে আপনার বোধ বুদ্ধি অনেক বেশি। আপনি বিষয়টা খুব ভালো বুঝবেন। ছেলের বউয়ের কথায় আসমা খুশি হলেন, বললেন, বোধ বুদ্ধি আছে বইলাই তো সবাইরে নিয়া শান্তিতে
থাকতে পারতেছি। তাই তো বলছি ভাইয়ার জীবনটাও যেন নতুন করে সুন্দরভাবে শুরু হতে পারে। ওইটাও আপনার হাতেই আছে আম্মা, আপনি ইচ্ছে করলেই পারবেন। তুমি এখন যাও, আর শেক দেওয়া লাগবে না। ব্যথা কি একটু কমেছে আম্মা? হ, কমছে। যাওয়ার সময় দরজা বন্ধ কইরা দিয়া যাও। দিতি আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে তারেক রুমে ঢুকে বলল, আম্মা, কোরআন শরীফ আর কম্বল আনিয়ে রেখেছি, তোমার যেখানে যেখানে দেখার আছে পাঠিয়ে দিও। কতটি আনছো? 50টা কোরআন শরীফ আর 70টা কম্বল। ঠিক আছে, বসো এখানে। আমি বাইরে যাচ্ছিলাম, তোমার কোনো কিছু দরকার ছিল? বসতে বলছি, বসো। 5 মিনিট কথা শুই না, তারপর যাবা। তারেক চেয়ার টেনে আসমার মুখোমুখি বসে বলল। বলো এবার। আসমা সুপারে মুখে নিয়ে বলল, দিদিরে তুমি কি বলছো? কিসের কথা আম্মা? দিদি, তুমি কিছু বইলো না। আম্মা, দিদির সঙ্গে আমার কত রকম কথা হয়, তুমি কোনটার কথা বলছো যদি না বুঝি তাহলে উত্তর দেবো কেমনে করে? তোমার কি বিয়া শাদির শখ হইছে নাকি? কি বললো তুমি এসব কথা? চমকাইলা কেন? সত্যি তুমি দিদিরে বইলো না? আম্মা, তোমার মাথা ঠিক আছে তো? কি বলছো তুমি, নিজেকে বুঝতে পারছো? আমার মাথা জায়গা মতোই আছে। তুমি যদি কই বা কও, তাহলে দিদি এত বেশি জোরাজোরি করতাছে কেন? সরি দিদি, তোমাকে বলছে আমি বিয়ে করতে চাই। কি সাংঘাতিক! ওইটা বলে নাই। সে তো আমার কাছে স্বীকার গেল না। সে আমারে অনেক কিছু বুঝবাস দিল। তারেক, তুমি মনের কথাটা কও তো, তুমি কি সত্যি সত্যি বিয়ার চিন্তা করতাছো? তারেক উঠে দাঁড়ালো। আম্মা, আমার একটা জায়গা যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আমি বাসায় ফিরে এর সঙ্গে কথা বলবো, দিদিকে মাঝখানে রেখেই কথা বলবো। সে কেন এমন কথা বললো এটার জবাব তার দিতেই হবে। ঠিক আছে, কাজ সরাইয়া আসো। দিদিরে তুমি বকাঝকা করবা না। দিদি তোমার নাম বইলে নাই, সে নিজের থিকা তোমার কথা চিন্তা করছে। এদিকে দিতি মোবাইল ফোন হাতে নিয়ে দেখলো তারেক ফোন করেছে। সে কল রিসিভ করলো। হ্যালো ভাইয়া। দিদি, একবার ছাদে আসতে পারবে? জি, আমাদের ছাদে? হ্যাঁ। ভাইয়া আপনি কোথায়? আমি ছাদে আসছি, তুমি আসো। আর একা আসবে? দিতি ফোন রেখে অবাক হলো। রাত 8:30টায় তারেক তাকে ছাদে ডাকছে কেন? সে ঈশানকে পড়াচ্ছিল। ছেলেকে হোমওয়ার্ক শেষ করতে দে বলে দিতি ছাদে উঠে গেল। ছাদের কোণার দিকে ছোট একটা চৌবাচ্চা আছে, সেখানে পদ্ম ফুলের গাছ রয়েছে। চৌবাচ্চার ধার ঘেঁষে বসার ব্যবস্থা করা আছে। তারেক সেখানেই বসে আছে। দিতি তারেকের সামনে এসে দাঁড়ালো। তারেক বলল, ব্যস্ত ছিল নাকি? ঈশানকে পড়াচ্ছিলাম। কি হয়েছে ভাইয়া, এত রাতে আপনি ছাদে কেন? রাত 8:30, এত রাত হলো নাকি? আর আমাদের বাসার সবাই ঘুমাতে ঘুমাতে রাত 1টা বাজিয়ে দেয়। একজনের সঙ্গে কথা বলতে গেলে পুরো ফ্যামিলি চলে আসে। আর তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। দিতি চৌবাচ্চার সামনে রাখা দোলনাটায় বসে বলে, আপনি বাসায় এসেছেন কখন? আমি তো খেয়ালই করিনি। আমি রুমে ছিলাম, দুইজন ক্লায়েন্টের সঙ্গে ফোনে কথা শেষ করে কিছুক্ষণ আগে ছাদে এসেছি। এমন ফিরেছে? না, ওর স্কুলের বন্ধুদের সঙ্গে গেট টুগেদার আছে, ওখানে গেছে। ভাইয়া ছাদে আসতে বললেন যে, কোনো জরুরি কথা ছিল? দিদি, সত্যি করে একটা কথা উত্তর দেবে? কি হয়েছে ভাইয়া, আমি কিছু করেছি? আমি তোমার কাছে জানতে চাই, আমি কি তোমায় কোনো ক্ষতি করেছি? এই কথা কেন বলছেন? আপনি আমার ক্ষতি করবেন কেন? দিদি, তুমি আম্মাকে কি বলেছো? আমাকে কখন কি বললাম আমি তো বুঝতে পারছি না। ঠিক কোনো কথার কারণে আপনি আমাকে এই প্রশ্ন করলেন? বাসায় যে একটা শান্তির পরিবেশ বিরাজ করছে, এটা কি তোমার ভালো লাগছে না? আমার বাচ্চারা ভালো থাকুক, এটা তুমি চাও না? ভাইয়া, এটা আপনি কি বললেন? আমি পিয়া রনুর খারাপ চাই? আমি কোনোদিন পিয়া আর রনুকে আমার বাচ্চাদের থেকে আলাদা দিক করে দেখিনি। যখন ভাবি বেঁচে ছিল তখনও না। আমি সেটা জানি দিদি, কিন্তু সব কিছু ঠিকঠাক থাকার পরেও তুমি এমন কথাটা আম্মাকে বললো কি করে? তুমি কি ভাবলে আমি আমার বিয়ে করব? আমার জীবনে আমি দিয়া ছাড়া কাউকে কল্পনাও করতে পারি না। প্লিজ দিদি, এমন কথা কখনো বলো না। ভাইয়া, ভাবির এইভাবে চলে যাওয়াটা আমাদের সবার জন্য অনেক বেশি কষ্টের, কিন্তু জীবন তো কারোর জন্য থেমে থাকে না। জীবন তো থেমে নেই।
চমৎকারভাবে চলছে। আমরা বাচ্চাদের কোনো কমপ্লেন নেই। তুমি আজ আম্মা আছেন আর আমি তো আছি ওদের সঙ্গে। আপনার সঙ্গে কে আছে ভাইয়া? তারেকের বলা কথাগুলো দিদির হঠাৎ মনে পড়ল। এটা তুমি কি বললে? তোমরা সবাই আছো না আমার জন্য? আমার বাচ্চারা আছে, আমরা তো আর কিছু চাই না জীবনে। এখন সবাই আপনার চারপাশে আছে, কিন্তু এই ভিড়ভাট্টা একসময় কমে আসবে, থেমে যাবে। ছেলেমেয়েরা আর কতদিন? প্রিয়া আর খুব বেশি হলে 5-7 বছর আছে আমাদের সঙ্গে। তারপর সে নিজের নতুন জীবনে ব্যস্ত হয়ে পড়বে। দেশে থাকলে হয়তো সপ্তাহে বা মাসে 2-1 বার আমাদের বাড়িতে আসবে। বিদেশে চলে গেলে তো কথাই নেই। রনুরও আর কতদিন আছে বলেন? ওর মামারা তো বারবার বলছে এইচএসসি শেষ করেই ওকে কানাডা ওনাদের কাছে পাঠিয়ে দিতে। রনুও যদি চলে যায়, আপনি তো এরপর একা হয়ে যাবেন ভাইয়া। এইসব তোমাকে ভাবতে হবে না। বাচ্চারা যদি চলে যেতে চায়, ওদেরকে আমি আটকে রাখবো না। ওরা দুজন চলে গেলেও তো তোমরা সবাই আছো এখানে, আমার বন্ধু বান্ধব আছে। আমি এসব নিয়ে একদম চিন্তা করি না দিদি। চিন্তা করা উচিত। আমাদের সবার জীবনে একজন একান্ত আপন মানুষ থাকা জরুরি। আম্মাকেই দেখেন না, আমরা সবাই আছি ওনার সঙ্গে। ওনাকে তো একা থাকতে দেওয়াই হয় না। তারপরেও কি আম্মা একাকিত্ব বোধ করে না? আপনার কি মনে হয় ভাইয়া? তারেক দিদির দিকে তাকালো। দিদি বলল, আম্মা অবশ্যই একাকিত্ব বোধ করেন, খুব বেশি করেন। আপনি আম্মার রুমে গেলে দেখবেন আম্মা ওনার মাথার সামনে টেবিল থেকে অ্যালবামগুলো সরাতে দেয় না। প্রায় সময় এই অ্যালবাম খুলে ছবি দেখেন, আব্বার ছবির উপর হাত বুলিয়ে দেন। আমি নিজেই তো কতবার দেখেছি। আম্মাকে ওনার সব কথা আমাদের সঙ্গে বলেন না। কিছু কথা জীবনসঙ্গী ছাড়া কাউকেই বলা যায় না। নিজের সন্তানকে না, বাবা মাকেও না। এটা আমি যেমন জানি, আপনিও জানেন ভাইয়া। তারেক দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কখনো এভাবে ভাবিনি দিদি, ভাবতে চাই না, ভাবার প্রয়োজন হয়নি। দিয়া আমাকে এমনভাবে জড়িয়ে রেখেছে, আমার অন্য কিছু অভাব বোধ হয় না। ভাবি তো থাকবেই। ভাবি সারা জীবন আপনার সঙ্গে থাকবে, থাকা উচিত, এইটাই স্বাভাবিক। কিন্তু একটা কথা তো আপনাকে মানতেই হবে, ভাবি এখন শুধুই স্মৃতি ছাড়া আর কিছুই না। স্মৃতি তো জীবনে থাকবেই, কিন্তু শুধুমাত্র স্মৃতিকে আঁকড়ে বেঁচে থাকাটা একরকম বোকামি। দিদি শোনো, আমাদের বাচ্চাদের দিয়ে অনেক যত্ন করে বড় করেছে। দিয়া নেই বলে আমি কিন্তু তোদের মোটেও অবহেলা করি না, বরং আগের চেয়ে অনেক বেশি খেয়াল রাখি, যত্ন করি। আমি চাই না নতুন কেউ এসে আমাদের সংসারের শান্তি নষ্ট করে দিক। আপনি শুরুতেই খারাপটা ভাবছেন ভাইয়া। তুমি কি আমাদের সমাজের অবস্থা জানো না? তুমি কি সৎ মাদের কাহিনী জানো না দিদি? তোমার কাছে আমার অনুরোধ, প্লিজ তুমি এই বিষয়টা নিয়ে আর কথা বলো না। ভাইয়া আপনি বুঝতেই পারলেন। তারেক দিদিকে থামিয়ে দিয়ে বলল, চলো নিচে যাই, রাতে খাবার সময় হয়ে গেছে। আম্মা হয়তো ডাকাডাকি শুরু করতে দিয়েছেন। দিদি দীর্ঘশ্বাস ফেলে তারেকের পিছে পিছে নিচে নেমে গেল। এদিকে সাদের সঙ্গে কথা হওয়ার পর 4 দিন পেরিয়ে গেছে। ফোন করবে বললেও পিয়া সাদকে ফোন করেনি। সাদের ফোন করার ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। সাদ যাতে ওকে ফোন করতে না পারে সেজন্য সাদের ফোন নাম্বারটা ব্লক লিস্টে রেখে দিয়েছে। পিয়া কোনোভাবে বুঝতে পারছে না সাদকে কি বলা উচিত। সে একবার চেয়েছিল সাদকে সরাসরি না বলে দিতে, কিন্তু কিছুদিন না বলতে পারেনি। কেন না বলতে পারেনি পিয়া সেটাও বুঝতে পারছে না। সাদকে তার ভালো লাগে, কিন্তু ভালোবাসার কথা সে ভাবতেই পারে না। সে এমন এক পরিবেশে বড় হয়েছে যেখানে প্রেমকে সবসময় নিরুৎসাহিত করা হয়েছে। দাদির মুখে সব সময় শুনেছে প্রেম করা খারাপ, দুষ্ট ভালোবাসার প্রেম করে। ভালো ছেলেমেয়েরা এসব থেকে শত হাত দূরে থাকে। ঢাকায় আসার আগেও দাদি তাকে পুঁথি পড়ার মতো করে প্রেমের উপকারিতা বুঝিয়েছে। আর সে কারণে যতবারই সে সাদকে নিয়ে কিছু একটা ভাবতে শুরু করে, ততবারই দাদির বলা বাণীগুলো তার কানের সামনে বাজতে থাকে। জীবনে এমন জটিলতা তো আগে কখনোই আসেনি। এতটা মানসিক চাপ সে আগে কখনো ফিল করেনি। সে সব কাজই করেছে, ভার্সিটিতে যাচ্ছে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে, টিভি দেখছে, কিন্তু তার মনের ভেতর থেকে খচখচানি দূর হচ্ছে না। শুধু মনে হচ্ছে ওর কারণে একটা মানুষ কষ্ট পাচ্ছে। পিয়া চুপচাপ শুয়েছিল। পিয়ার এমন মনমরা ভাব দেখে মরিয়ম জিজ্ঞেস করলো, পিয়া সত্যি করে বলতো তোর কি হয়েছে? পিয়া উঠে বসে বলল, কিছুই হয়নি। কিছু তো হয়েছে। আজকে 3-4 দিন ধরে দেখছি
তুই কেমন ঝিম মেরে আছিস? কি হয়েছে তোর? বললাম তো কিছু হয়নি। আমার হাতটা ধরে সত্যি কথা বল। কি বলবো? তুই কি ড্রাগ নিচ্ছিস? কি? পিয়া চিৎকার করে বলল। আরে বাবা, এত চিৎকার করার কি আছে? না নিলে না নিচ্ছিস, মন খারাপের কারণটা তো বলবি। তাই বলে তুই আমাকে ড্রাগ নিচ্ছি কিনা জিজ্ঞেস করবি? এরকম ফালতু চিন্তা তোর মনে এসেছে কি করে? তুই যদি আসল ব্যাপারটা না বলিস তাহলে তো এরকম ফালতু চিন্তা আসবেই। রনর জন্য মন খারাপ লাগছে। এই তো বললি আরেকটা মিথ্যে। মিথ্যা হবে কেন? তোকে এত মাস ধরে দেখছি, কোনটা রনর জন্যে মন খারাপ আর কোনটা কি? এই দাঁড়া দাঁড়া, তুই কি প্রেমে পড়েছিস নাকি? পিয়া হঠাৎ চুপ হয়ে গেল। ওর মুখের ভাবটা বদলে যেতে লাগলো। মরিয়ম পিয়ার কাঁধে হাত রেখে বলল, ঠাটা চেপে রেখে কষ্ট পাচ্ছিস কেন? আমাকে বল কি হয়েছে। আমি সমাধান দিতে পারবো কিনা জানি না, কিন্তু কথাটা বলে তুই শান্তি পাবি। প্লিজ পিয়া বল। পিয়া সাদের ফোন আসা থেকে শুরু করে ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকা পিয়াকে প্রপোজ করার সব ঘটনার কথা বলল। সব শুনে মরিয়ম বলল, তুই ভাইয়াটাকে পছন্দ করিস? আমি ওকে পছন্দ করি, কিন্তু কোনোদিন ওইভাবে চিন্তাও করিনি মরিয়ম। আগে থেকে কেউই এভাবে চিন্তা করে না গাধা। প্রেমে মানুষ এভাবেই পড়ে যায়, একদম হুট করে। আমি সত্যি বুঝতে পারছি না আমার এখন কি করা উচিত। এত বোঝাবুঝির কি আছে? ওনাকে যদি ভালো লাগে তাহলে চোখ বন্ধ করে হ্যাঁ বলে দে। তুই তো তাকে ছোটবেলা থেকেই চিনিস। তুই বললি ছেলেটা ভালো, তাদের ফ্যামিলি ভালো, তাহলে আর সমস্যা কোথায়? আমি আসলে কোনো রিলেশনে জড়াতে চাই না। তাহলে ওকে ফোন করে নি বলে দে। আমি সেটাও করতে পারছি না। কেন পারছিস না? তুই যেহেতু রিলেশন করবি না তাহলে বলে দেওয়াটাই তো উচিত, তাই না? শুধু শুধু বেচারাকে ঝুলিয়ে রেখেছিস কেন? আমি ওকে না বলতে পারছি না মরিয়ম, আমার কেমন যেন অস্বস্তি লাগছে। কিরে ভাই, এই কেমন জটিলতা! রাখবিও না ছাড়বিও না, তাহলে করবি কি? আমি জানি না, যখনই দাদির কথা মনে হয় আমি আর কিছু ভাবতে পারি না। জীবনটা তোর নাকি তোর দাদির? জীবনটা আমার, কিন্তু এই মানুষগুলো আমার সবচেয়ে আপন। এরা সবাই আমার ভালো চায়। দুনিয়ায় কোনো বাপ মাকে দেখেছিস ছেলে মেয়েদের প্রেম করতে উৎসাহ দিতে? যেসব বাপ মা প্রেম করে বিয়ে করেছে তারাও তাদের বাচ্চাদের প্রেম করতে নিষেধ করে। এইসব আমার খুব ভালো জানা আছে। তুই তো দেখি ওই বিষয়ে অনেক কিছু জানিস। তুই কি আমাদের না জানিয়ে প্রেম করছিস নাকি? আমার কথা পরে বলবো, আগে তোর সমস্যার সমাধান করি। তুই তাকে ফোন করিসনি বুঝলাম, কিন্তু ওই ভাইয়াও কি একবার ফোন করে জানতে চায়নি তুই কেন তাকে ফোন করলি না? আমি ওর নাম্বারটা ব্লক করে রেখেছি। বাহ, দারুণ তো। তুই এখনই নাম্বার আনব্লক করবি, তারপর ফোন করে ওর সঙ্গে কথা বলবি। কি বলবো? যা মন চায় তাই বলবি। ভালোবাসতে ইচ্ছা করলে বলবি আই লাভ ইউ, আর ভালো না লাগলে বলবি গেট আউট, দূর হও। মরিয়মের কথা শুনে অনেকক্ষণ পর পিয়ার মুখে হাসি ফুটল। বলল, সত্যি ফোন করব? এক্ষুনি ফোন কর, আগে নাম্বারটা আনব্লক কর। এদিকে পিয়া মোবাইল ফোন হাতে নিয়ে সাদের ফোন নাম্বারটা আনব্লক করলো। ফোন নাম্বার ডায়াল করেও সঙ্গে সঙ্গে কেটে দিল। মরিয়ম বলল, কি হলো, কলটা কেটে দিলি কেন? ভয় লাগছে। কিসের ভয়? ভাইয়া যদি জিজ্ঞেস করে এতদিন পর কেন ফোন করলাম। ফাজলামি করবি না, ফোন কর। তুই যে ফোন করছিস এটাই তো বেশি। শোন, ভাইয়ারা এইসব প্রশ্ন করে সম্পর্কটা নষ্ট করে দেয় না। ছেলেরা অনেক বুদ্ধি নিয়ে চলে। তুই ফোন করলে সে তোকে এটা বলবে না এতদিন পরে কেন ফোন করেছিস, উল্টে প্রেমের গদগদ হয়ে বলবে, ইস প্রিয়া, শেষ পর্যন্ত তুমি ফোন করলে আমাকে। আমার কি ভাগ্য, এই একটা ফোন পাওয়ার জন্যে আমি অনন্তকাল ধরে অপেক্ষা করতে পারি। ধ্যাৎ, কি যে সব বলিস না তুই। এমনিতেই নার্ভাস লাগছে, তার উপর তুই আরো নার্ভাস করে দিচ্ছিস। এত কথা না বলে ফোন কর। তোর ভাই দে মোবাইলটাতে। তোর এত ভয় লাগলে আমি ফোন করছি। পিয়ার সত্যি নার্ভাস লাগছে। মন নিয়ে এমন জটিলতা সে আগে কখনো পড়েনি। সাদের নাম্বারে ফোন করে অপেক্ষা করতে লাগলো সে। পরপর 4 বার ডায়াল করলো, কিন্তু একবারও কানেক্ট করতে পারলো না।
মোবাইল সামনে রেখে বলল, আমি ফোন করিনি দেখে মনে হয় ভাইয়া আমাকে ব্লক করে দিয়েছে। ব্লক করে দিয়েছে? যা, ব্লক করবে কেন? নেটওয়ার্ক ইস্যু হতে পারে না। বারবার বলছে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। নাম্বারটা বল তো, আমার ফোন থেকে ডায়াল করে দেখি। প্রিয়া ফোন নাম্বারটা বলল। মরিয়মও বাড়তিনে চেষ্টা করলো, প্রতিবার একই কথা, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এই প্রিয়া, তোকে তো ব্লক করিনি, ফোন নাম্বারটা মানে মোবাইলটা সুইচ অফ করা আছে, হয়তো ফোনের চার্জ শেষ হয়ে গেছে। তুই একটু পরে আবার ট্রাই কর। মিমার ঐশী কেনাকাটা করতে বেরিয়েছিল, ফেরার সময় ওরা ভাজাভুজি নিয়ে এসেছে। ওরা দুজন রুমে ঢোকার পর সাদের প্রসঙ্গ বাদ দিয়ে অন্য কথা শুরু হলো। চারজন মিলে নানা রকম গল্প শুরু করায় পিয়ার মন খারাপের ভাবটা কিছুটা কমে এলো, কিন্তু একটু পরপরই সে সাদের ফোন নাম্বার ডায়াল করে চেক করছে মোবাইলটা অন হয়েছে কিনা। সাদ প্রায় 12টা অবধি সে অসংখ্যবার সাদকে ফোন করার চেষ্টা করলো, এখনও ফোনটা বন্ধ হয়ে আছে। পিয়ার যে কি অসম্ভব রকমের অস্থির লাগছে। অস্থিরতার কারণে সে সারা রাত ঘুমানোর চেষ্টা করেও ঘুমোতে পারল না। ভোরের দিকে চোখ লেগে এসেছিল, রাতে শোয়ার সময় অ্যালার্ম সেট করে রেখেছিল, আর বন্ধ করা হয়নি। ভোর 6টায় অ্যালার্মটা কর্কশ স্বরে চিৎকার করে পিয়ার ঘুম ভাঙিয়ে দিল। জেগে উঠে মোবাইলের অ্যালার্ম অফ করে পিয়া কিছুক্ষণ চুপচাপ করে রইল। চেষ্টা করেও সে গতকালের কিছুই যেন মনে করতে পারছিল না। হঠাৎ মনে পড়ায় সানাকে ফোন করলো। দ্বিতীয়বার ফোন বাজার সময় সানা ফোন রিসিভ করলো। হ্যালো প্রিয়া। সানা, তুই কি ঘুমাচ্ছিলি? আচ্ছা ঘুমা, আমি পরে ফোন করব। ঘুম তো ভাঙিয়ে দিয়েছিস, পরে ফোন করে কি হবে? কয়টা বাজে রে? 6টা 10। 6টা 10? এত সকালে ফোন করেছিস কেন? তুই ঠিক আছিস প্রিয়া? বাসায় সবাই ভালো আছে তো? সবাই ঠিক আছে। সানা, তুই কোথায়? আমি ভার্সিটিতে, গতকাল এসেছি। চলে এসেছিস? তোদের বাসায় সবাই ভালো আছে? আছে তো। প্রিয়া, সত্যি করে বল, কিছু হয়নি তো? এত সকালে তোর ফোন পেয়ে আমার ভীষণ অস্থির লাগছে। কিছুই হয়নি, সরি। আমার এত সকালে ফোন করা উচিত হয়নি, ভুল করে ফোন করে ফেলেছি। সরি বললি কেন? মেজাজ খারাপ করে দিস না, বলে দিলাম। পিয়া মিথ্যা বলল। আমি ভোর রাতে একটা দুঃস্বপ্ন দেখেছি, তাই ভাবলাম তোর সঙ্গে কথা বলি। কথা বললে আমার অস্থিরতা কমবে। কি স্বপ্ন দেখেছিস? বাদ দে, পরে বলবো। তুই সিলেট যাবি কবে? মাত্রই তো আসলাম, এই মাসে আর যাব না। তুই আসবি নাকি এর মধ্যে? না, আমি সেমিস্টার ফাইনাল দিয়ে তারপর আসবো। পরশুদিন আঙ্কেলের সঙ্গে দেখা হয়েছিল, আঙ্কেল বলেছে তোকে? বাবার সঙ্গে গতকাল আমার কথা হয়নি। সানা শোন, সাদ ভাইয়া কেমন আছে? ভাইয়া? হঠাৎ ভাইয়ার কথা জিজ্ঞেস করলি যে? এমনি জিজ্ঞেস করলাম। জিজ্ঞেস করলে কি কোনো সমস্যা? তুই রনর কথা জিজ্ঞেস করিস না? না না, সমস্যা হবে কেন? কিন্তু তুই কখনো ভাইয়ার কথা আলাদা করে জিজ্ঞেস করিসনি তো, তাই অবাক হলাম। ভাইয়া ভালো আছে, ও ঢাকায় ছিল তো এই কয়দিন। ছোট মামার বাসায় থেকে এসেছে 4 দিন। আমি একবার ওকে বলতে চেয়েছিলাম তোর সঙ্গে দেখা করতে আসতে, যদি আমাকে ঝাড়ি মারে, তাই পরে আর বলিনি। সবাই যার যার ফ্রেন্ড সার্কেল নিয়ে এত ব্যস্ত থাকে যে অন্য কারোর জন্য এতটুকু সময় বের করতে পারে না। জানিস পিয়া, ঢাকায় গিয়ে ওর যে কি হলো ঠিক বুঝলাম না। কি হলো মানে? বাসায় আসার পর আমার মেজাজ গরম করে রেখেছিল। যতগুলো প্রশ্ন করলাম তারা উত্তর দিল। মনে হয় কারোর সঙ্গে ঝগড়াঝাটি করে এসেছে, কিন্তু ভাইয়া তো ঝগড়া করার মানুষ না। থাক, বাদ দে ওর কথা। শোন, তুই কবে সিলেট যাবি আমাকে জানাস। আমি তাহলে একদিন আগে ঢাকায় চলে আসবো, তারপর দুজন মিলে একসাথে বাড়িতে আসবো, ঠিক আছে? একদিন আগে আসবি কেন? অন্তত 2 দিন আগে আয়। আচ্ছা, আসবো। তুই আমাকে জানাস, ওই টাইমে ক্লাস না থাকলে। সত্যি চলে আসবো। সানা, আমি এখন রাখি, পরে কথা বলবো। ওকে, বাই। সানার সঙ্গে কথা শেষ করে পিয়া জানালার সামনে এসে দাঁড়ালো। ওদের বিল্ডিংটা রাস্তার কোণে পড়েছে, আর ওর বেডরুমটা পূর্ব দিকে। তাই ভোরে ঘুম থেকে উঠলেও সূর্যোদয় দেখতে পায়। বেশ কিছুক্ষণ আগেই সূর্য উঠেছে। সূর্যের আলোর নরম লাল আভাটা সরে গিয়ে সোনালি ভাব ফুটে উঠেছে। আজকেও টানা 3টা ক্লাস হবে। এরপর বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত 3 দিন ক্লাস নেই, আবার রবিবারে ক্লাস আছে। এক মুহূর্ত কিছু একটা চিন্তা করে পিয়া সিদ্ধান্ত নিয়ে নিল,
আসমা প্রতিদিন ফজরের নামাজ পড়ার পর আর ঘুমান না। তার ঘুম আসে না। নামাজ শেষ করে বিভিন্ন বই পড়েন, তসবিহ পড়েন। আজও আদর্শ অবস্থায় তসবিহ পড়ছিলেন। হঠাৎ তার মনে হলো তিনি কলিং বেলের শব্দ শুনতে পেলেন। এত ভোরে কারো তো আসার কথা না। ড্রাইভার আসে সকাল 7টায়। আসমা তসবিহ পড়া থামিয়ে বুঝতে চেষ্টা করলেন আসলেই কি কলিং বেল বেজেছে, নাকি তিনি ভুল শুনেছেন। আবারও শব্দ হতে তিনি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন। বাড়ির সবাই এখনো গভীর ঘুমে। 6:30টার পর একজন করে উঠতে শুরু করবে। আসমা ডাইনিং স্পেস পেরিয়ে এসে মেইন গেটের ডোর ভিড়িয়ে ভিড়ে চোখে রাখলো। ভালো করে লক্ষ্য করার পর চেহারাটা ঠিকমতো চিনতে পারল না। এবার থেকেই বললেন, দরজায় কে? দাদি আমি। আমি কে? দাদি আমি পিয়া। আসমা তাড়াতাড়ি ডোর লক খুলে দরজাটা ফাঁক করতে পিয়ার মুখটা দেখতে পেলেন। এই অসময় না থেকে দাঁড়িয়ে থাকতে দেখে আসমার হতবাক ভাবটা কাটলো না। পিয়া আসমার গায়ে হাত রেখে বলল, দাদি ভেতরে ঢুকতে দাও না। আসমা সরে দাঁড়িয়ে পিয়াকে ভেতরে আসতে দিলেন। দরজা বন্ধ করে নাতিকে নিয়ে সোজা নিজের রুমে চলে এলেন। রুমে ঢুকে পিয়া বলল, সবাই ঘুমাচ্ছে এখনো? ঘুমাই। তুমি কুহিকা আইলা? কার সাথে আইসো? দাদি আমি একা এসেছি। এমন সময়ে আইসো কেমনে? তুমি প্লেনে আইসো নাই? না দাদি, বাসে এসেছি। তুমি একলা বাসে আইসো? টিকিট কাটছে কে? তারেক রে জিগাইয়া তুমি বাসে উঠেছো? একা এলে কি হয়? আমি তো একাই এসেছি শেষ কয়বার। কাউরে না জানাইয়া এই ভোর সকালে তুমি কেমনে আইলা? কি হইছে? তুমি ঠিক আছো তো? আমি ভালো আছি দাদি। তোমাদের জন্য ভীষণ মন খারাপ হচ্ছিল, সবাইকে দেখতে ইচ্ছে হচ্ছিল, তাই চলে এসেছি। আসো, ভালো কথা। কিন্তু বাবারে কেন বললা না টিকিট কাইটা দিতে? তুমি একলা মাইয়া মানুষ, এত রাতে একা একা রওনা দিলা কেন? তারে ঘুম থিকা উইঠা আমার লাগে ঝগড়া শুরু করবে। বাবা তোমার সঙ্গে ঝগড়া করবে কেন? তোমারে তো আমি ঢাকায় পাঠাইছি, বকা তো খামুই। কিছু হবে না দাদি, এত টেনশন করো না তো। এমন আর কোনো দিন করবা না। রাস্তাঘাট ভালো না, চারিদিকে খারাপ লোক ওত পাইতা থাকে। আমার খুব তোমাদেরকে দেখতে ইচ্ছে করছিল, তাই হুট করে চলে এসেছি। তোমারে বাসে তুইলা দিল কে? বাসে কেউ তুলে দেয়নি, আমি অনলাইনে বাসের টিকিট কেটেছি। তারপর উবার নিয়ে বাস স্ট্যান্ডে চলে গিয়েছি। দাদি এখন চলাফেরা আগের চেয়ে অনেক সহজ হয়েছে। উবার খুবই নিরাপদ একটা রাইড। আমাকে তো একা চলাফেরা করতে হবেই। সারা জীবন কি বাবা ফ্লাইটের টিকিট কেটে দেবে আর আমি প্লেনে করে বাড়িতে আসব? প্লেনে আসতে হলেও তো আমাকে এয়ারপোর্ট পর্যন্ত গাড়িতেই আসতে হয়, তাই না? এতই যদি নিরাপদ হয়েছে তাহলে পেপারে কি বানাইয়া বানাইয়া মিথ্যে কথা লেখে? শুনো বউ, এত সাহসী হইও না। নিজের সাবধান নিজের কাছে। আরো বড় হও, বিয়া শাদি হোক, তারপর জামাইরে নিয়া রাত বিরাতে ঘুরাইতে যাইও। মনে থাকবে তো? জি দাদি, মনে থাকবে। পিয়ার এখন তর্ক বিতর্ক করার মতো ধৈর্য নেই, তাই সে আসমার কথায় সায় দিল। এখানে আসো, আমার কাছে বসো। তোমার তো এখন আসার কথা না। তোমার না ক্লাস চলছে? আমার ক্লাস রবিবার দুপুরে। আমি রবিবার সকালের ফ্লাইটে চলে যাব। ঢাকায় কি হইছে? তোমার রুমের বন্ধুগুলার লাগে ঝগড়া হই নাই তো? দাদি, তুমি কি আমার কথাটা বিশ্বাস করছো না? আমার সত্যিই তোমাদেরকে দেখতে ইচ্ছে করছিল। তোমার চেহারা দেইখা মনে হইতাছে কিছু একটা হইছে। তোমারে তো আমি চিনি। কি চিনি না? এই যে তোমাকে ছুঁয়ে বললাম আমি ভালো আছি। এখন কিছু খাইবা? না, খাবো না। আমি রুমে যাই দাদি, একটু ঘুমাই। যাও, কতক্ষণ ঘুমাই নাও। নাস্তা খাওনের সময় তোমারে ডাক দিমু। পিয়া ওর রুমের দিকে চলে গেল। কখন যে সাদের সঙ্গে দেখা হবে এই অস্থিরতায় তার এখনো ঘুম আসবে না। কিন্তু সারা রাত জেগে থাকার কারণে ওর ভীষণ ক্লান্ত লাগছে। এদিকে ঘুম আসবে না মনে করলেও পিয়া গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল। জবা ওর রুমে এসে বেশ কিছুক্ষণ ডাকাডাকি করে পিয়ার ঘুম ভাঙালো। চোখ খুলে জবাকে দেখে পিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করো? জবা হেসে জবাব দিল, আপনি এইখানে কি করেন? আপনি তো ঢাকা আসছিলেন। ঘটনা মনে পড়তে পিয়া ধরফরে উঠে বসে জিজ্ঞেস করলো, রণ কোথায়? ভাইয়া স্কুলে গেছে কেন আপু? পিয়া ভেবেছিল
রণ ঘুম থেকে উঠলে ওকে দিয়ে সাদকে খবর পাঠাবে। এখন তো রণর ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। জবাব বলল, আপু আসেন, দাদি নাস্তা খাইতে ডাকে। দাদি আপনার জন্য বসে আছে। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। জবা চলে গেলে পিয়া বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। সে বাড়ি আসার পর ড্রেসটাও চেঞ্জ করেনি, ওভাবেই ঘুমিয়ে গিয়েছিল। তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে দিলেও সে ডাইনিং টেবিলে পৌঁছাতে দেরি হলে দাদি রাগারাগি শুরু করবেন। ডাইনিং রুমে ঢুকে পিয়া দেখলো আসমা একাই বসে আছে। পিয়াকে দেখে আসমা বললেন, আইসো, বসো। পিয়া চেয়ার টেনে বসার পর আসমা বললেন, ঘুম হইছে? জি দাদি। দাদি সবাই কোথায়? সবার খাওয়া দাওয়া হয়ে গেছে? সকাল 9টা বাজে। সবাই যার যার জায়গায় সইলা গেছে। বাচ্চারা সবাই স্কুলে গেছে, আর দিদি অফিসে গেছে। ইমন কইয়া গেছে জানি না। তুমি আগে নাস্তা খাও, তারপর কথা কমু। দাদি তুমি খেয়েছো? না। তুমি এতক্ষণ ধরে না খেয়ে আছো কেন? আমি সকালে ইসবগুলের ভুসি খাইছিলাম, এখনো পেট ভরা ভরা লাগতাছে। এখন আমার সঙ্গে খাও। পিয়া একটা হাফ প্লেট আর রুটির পট এগিয়ে দিলে আসমা একটা রুটি তুলে নিলেন। পিয়া জিজ্ঞেস করলো, বাবা কোথায়, বেরিয়ে গেছে নাকি? তারেক ওর রুমে। তুমি বাবার রুমে যাইও নাই, দেখা করো নাই? আমি বাবার রুমের দরজা খুলে দেখলাম তো, বাবা তো রুমে নেই। আছে আছে, বাথরুমে গেছে তাহলে। পিয়া, পিয়া তুমি কখন এসেছো? তারেকের অবাক গলার আওয়াজে পিয়া পেছন ফিরে তাকালো। তারেক চেয়ার টেনে বসে বলল, তুমি কিভাবে এসেছো? বাসে এসেছি বাবা। বাসায় এসেছো মানে? কার সঙ্গে এসেছো? কে ছিল সাথে? কেউ ছিল না, আমি একা এসেছি। আমি তো একাই আসি। তোমার একা আসা আর রাতে বাসে একা আসার মধ্যে পার্থক্য আছে পিয়া। তুমি এভাবে কাউকে না জানি এত রিস্ক নিতে গেলে কেন? যে কোনো একটা দুর্ঘটনা হতে পারতো। আসার সঙ্গে সঙ্গে আসমার কাছে জবাবদিহি করতে হয়েছে। এখন আবার তার বাবার কাছে একগাদা কথা শুনতে হবে। পিয়ার রাগ হচ্ছে ভীষণ, কিন্তু সে কাউকে বুঝতে দিল না। বাটি থেকে ভাজি তুলে নিয়ে খেতে শুরু করলো। তারেক বলল, তোমার ক্লাস নেই? না, রবিবারে ক্লাস আছে। তুমি আমাকে জানালেই আমি এয়ারের টিকিটের ব্যবস্থা করে দিতাম, আর কখনো এইভাবে চলে আসবে না। শেষের কথাটা তারেক ধমক দিয়েই বলল। পিয়ার কান্না পেয়ে গেল কথাটা শুনে। সে বলল, সরি বাবা, আমার খুব রণকে দেখতে ইচ্ছে করছিল। পিয়া রণর কথা বলায় তারেক হঠাৎ থেমে গেল। গলার স্বর নরম করে বলল, রণর জন্য মন খারাপ হয়েছে, এটা তুমি আমাকে বলতে পারতে। তোমাকে নিয়ে আসার জন্য আমি কোনো না কোনো একটা ব্যবস্থা করতাম। ঠিক আছে, এবার না বুঝে কাজটা করে ফেলেছো। এরপর আর কখনো এভাবে রিস্ক নিয়ে কোনো কাজ করবে না তুমি। কখনো অনেক ছোট, তাই আমাদের চারপাশের পরিবেশ সম্পর্কে ঠিকমতো জানো না। আচ্ছা বাদ দাও, তোমার ক্লাস কবে জানো? রবিবার দুপুরে বললো না? জি বাবা। তুমি আমার সঙ্গে চলো। আমাদের বন্ধুরা সবাই ফ্যামিলি নিয়ে গ্র্যান্ড সুলতানে যাচ্ছে, একটু পরেই রওনা দেব। কাল সন্ধ্যায় ফিরে আসবো। চলো, নাস্তা করে তৈরি হয়ে নাও। পিয়া তাড়াতাড়ি বলল, বাবা আমি যাব না। কেন যাবে না কেন? তুমি ঢাকায় থাকলে আমি আসতে বলতাম না, কিন্তু তুমি তো এখানে চলে এসেছো। গিয়ে দেখো, ভালো লাগবে। তোমরা আজকাল বাচ্চারা মানুষের সঙ্গে মিশতে চাও না। লোকজনের সঙ্গে না মিশলে তোমার সামাজিক শিখবে কেমনে করে? শুধু নিজেদের বন্ধু নিয়ে ব্যস্ত থাকতে চাও। এটা মোটেও ঠিক না। তুমি চলো আমার সঙ্গে। বাবা তুমি রণকে নিয়ে যাও, আমার যেতে ইচ্ছে করছে না। রণকে তো নিতাম, কিন্তু রণর পরীক্ষা শুরু হয়ে গেছে। তুমি চলো। না আমি যাব না। পিয়া কথাটা এত জোরে বলল যে তারেক খাওয়া থামিয়ে মেয়ের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে তোমার? এভাবে চিৎকার করলে কেন? সরি, চিৎকার করতে চাইনি, খাবারে ঝাল ছিল তাই। আচ্ছা, খাওয়া শেষ করো, রেডি হও, আমরা 10:30টায় বেরোবো। না বাবা প্লিজ, আমি যাব না। এরপর তুমি যখনই যেতে বলবে আমি তখনই যাব। আজকে আমাকে জোর করো না। দাদি আর রণর সঙ্গে সময় কাটাবো বলেই আমি এমন হুট করে চলে এসেছি। তারেক মেয়ের দিকে তাকিয়ে বলল, যাবে না তাহলে? বললাম তো, একটু পর তুমি যখনই বলবে আমি যাব। এবার আমাকে জোর করো না বাবা। ঠিক আছে, থাকো তাহলে, আমি ঘুরে আসি। রণ পরীক্ষা শেষ করে বাসায় এসে পিয়াকে দেখে অবাক হলো। আপু তুমি এখন এসেছো? পিয়া রণকে জড়িয়ে ধরে বলল, ইস, রোদের মধ্যে হেঁটে এসেছো নাকি? গাল দুটো লাল হয়ে গেছে। আপু তুমি কখন এসেছো? আপু জানো, আমি আজকে রাতে তোমাকে আর আম্মুকে স্বপ্নে দেখেছি। আমার খুব তোমাকে দেখতে ইচ্ছে করছিল, আর এখন স্কুল থেকে এসে দেখি
তুমি বাসায়, এমন ম্যাজিক কিভাবে হলো? তুমি অনেক বেশি চেয়েছো যে, তাই আমি চলে এসেছি। কয়দিন থাকবে আপু? রবিবার ভোরে চলে যাব। তুমি আর 2 দিন থাকো না আপু? কেন, 2 দিন থাকলে কি হবে? মঙ্গলবার আমার পরীক্ষা শেষ হবে, তারপর আমি তোমার সঙ্গে ঢাকায় যাব। তুমি বলছিলে আমাকে নিয়ে যাবে। আমি তো থাকতে পারবো না রনো, ক্লাস মিস করা যাবে না। সেমিস্টার শেষ হলে যখন আসবো তখন তোমাকে নিয়ে যাব, তখন আমরা অনেক বেড়াবো। রনর সুবোধ বালকের মতো বলল। আচ্ছা ঠিক আছে। রনো, একটা কথা বলো তো, কি আপু? সাদ ভাইয়ার সঙ্গে তোমার দেখা হয়? সাদ ভাইয়া? প্রতিদিনই তো দেখা হয়। তুমি ওকে একটা কথা বলতে পারবে? কি কথা? বলবে আমি ওর সঙ্গে কথা বলতে চাই। তুমি সাদ ভাইয়ের সঙ্গে কি কথা বলবে? আহা, আমার দরকার আছে, তুমি ওকে বলবে আমাকে যেন ফোন করে। আমি ওকে এতবার ফোন করার পরেও পাচ্ছি না। তুমি ভাইয়াকে এখন ফোন করছো? তুমি এত প্রশ্ন করো না তো। ওকে বলে আসো যেন আমার ফোন রিসিভ করে। আমাকে ফোন করলেও হবে। এখনই যাব? না, আগে চেঞ্জ করো, কিছু খাও, তারপর যাও। রনি ইউনিফর্ম চেঞ্জ করে বোনের রুমে ঢুকলো। পিয়া রনর জন্য চকলেট এনে যায়। চকলেটগুলো বের করে ভাইকে খেতে দিল। রনও চকলেট খাচ্ছে আর কথা বলছে। জানো আপু, সাদ ভাই এখন অনেক বেশি তোমার কথা জিজ্ঞেস করে। তুমি কবে আসবে, তুমি বাসায় থাকলে কি করো, কি তোমার পছন্দ, এইসব কথা জানতে চায়। কেন জানতে চায় আপু? সাদ ভাই আর কি জিজ্ঞেস। এদিকে পিয়া কথাটা শেষ করলো না। এখনই এতটা আগ্রহ দেখানো ঠিক হবে না। রনর কাছে সে এখনো ধরা পড়তে চায় না। রনর হঠাৎ কিছু একটা মনে পড়তে সে বলল, সাদ ভাইয়া তো নাই। নাই মানে কি? বাসায় নাই? দেখা হয়েছিল তোমার সঙ্গে? আজকে দেখা হয়নি, কালকে দেখা হয়েছিল। ভাইয়া তখনই বলল আজকে সকালে চট্টগ্রাম যেতে হবে, মনে হয় চাকরির ইন্টারভিউ আছে। তুমি ঠিক জানো? আমাকে তো এমনই বলছে। তবুও তুমি একবার ওদের বাসায় গিয়ে খোঁজ নিয়ে আসো। রন খোঁজ নিতে চলে গেল এবং 10 মিনিট পর ফিরে এসে জানালো সাদ চাকরির ইন্টারভিউ দিতে চট্টগ্রাম গেছে। কথাটা শুনে পিয়ার এত কান্না পেল, তার মনে হলো এটা কি হচ্ছে তার সঙ্গে। সে পাগলের মতো ছুটতে ছুটতে ঢাকা থেকে চলে এসেছে, অথচ এখন শুনেছে সাদই নেই। এটা কিছু হলো? দুই ভাই বোন মিলে ঘন্টাখানেক আড্ডা দেওয়ার পর রনও রুমে চলে গেল। পিয়া এখন কি করবে ভাবতে ভাবতে ওর মনে হলো সানাকে ফোন করলেই তো সব জানতে পারবে। সাদ যেহেতু চট্টগ্রাম গেছে, সে অবশ্যই সানার কাছে যাবে। পিয়া মোবাইল হাতে নিয়ে সানার নাম্বারে কল করলো। সানা ক্লাস শেষ করে মাত্র রুমে ফিরেছে। পিয়ার ফোন রিসিভ করে বলল, কি রে, তোর ক্লাস নেই? না, তোর ক্লাস আছে। তুই কি ভার্সিটিতে? আমি মাত্রই ফিরলাম। কি করছিলি? বাসায় এসেছি। বাসায় এসেছি মানে? তুই আম্বরখানায়? ভোরে এসেছি। তোর সঙ্গে না আমার কথা হলো? তুই বললি সেমিস্টার শেষ হওয়ার আগে আর বাসায় আসবি না। আমি ঢাকায় গিয়ে তারপর দুজন একসঙ্গে সিলেট আসবো। একটু এমার্জেন্সিতে আসতে হয়েছে রে। বাসার সবাই ভালো আছে তো? সবাই ভালো আছে। সানা শোন, সাদ ভাইয়া কি তোর ওখানে গেছে? ভাইয়া আজকে ভোরে এসেছে। তোকে কে বললো? সাদ ভাইয়া তোর আশেপাশে আছে? না, এই একটা ইন্টারভিউ আছে, ইন্টারভিউ শেষ করে এখানে আসবে। ভাইয়ার সঙ্গে কোনো দরকার ছিল? আমাকে বল। ওই রকম দরকারও না, পড়াশোনার রিলেটেড কিছু বিষয় জানার ছিল। ভাইয়ার কাছ থেকে জানতে পারলে ভালো হতো। আচ্ছা, ভাইয়া আসার পর আমি তোকে কল দিচ্ছি। পিয়া ওর রুমের দরজা বন্ধ করে ফোন হাতে নিয়ে বসে আছে। বুকের ভেতরটা ধুকপুক করছে। কখন সাদ ফিরবে আর কখন সাদের সঙ্গে কথা হবে, এই অস্থিরতা সে ঠিকমতো বসে থাকতে পারছে না। ফোনের ফুল নেটওয়ার্ক আছে কিনা বারবার চেক করছে। দুপুর 1:30টায় ফোন বেজে উঠল, সানার ফোন। পিয়া লম্বা নিঃশ্বাস নিয়ে কল রিসিভ করলো। হ্যালো সানা। হ্যাঁ পিয়া, ভাইয়ার সঙ্গে কথা বল। পিয়ার বুকের ভেতর যেন হাঁপড়ের মতো উঠানামা করছে। হঠাৎ করে ভীষণ নার্ভাস লাগছে। কি যেন বলবে ঠিক করেছিল, সবই মনে হয় ভুলে গেছে। হ্যালো পিয়া, আমাকে খুঁজছিলে? ফোন ধরে এমন নির্লিপ্তভাবে ওকে খুঁজেছিল কিনা। সাদের এমন প্রশ্নে পিয়ার সমস্ত আগ্রহে কেউ যেন পানি ঢেলে দিল। এবার তার কথাগুলো আরো তালগোল পাকিয়ে গেল। হ্যালো পিয়া, শুনছো? আপনার ফোন বন্ধ ছিল কেন? আমি আপনাকে ফোনে পাচ্ছি না কেন? তুমি আমাকে ফোন করেছিলে? কখন ফোন করেছিলে? ওই দিন রাতে তো ফোন করনি। আমি পরদিনও সারাক্ষণ ফোন হাতে নিয়ে অপেক্ষা করেছি, তোমার কাছ থেকে ফোন আসেনি। কিন্তু আপনি ফোন বন্ধ রেখেছেন কেন? আমি আপনাকে 1000 বার ফোন করেছি,
ফোন করতে করতে অস্থির হয়ে আমি বাসায় চলে এসেছি। এসে দেখি আপনি নাই। পিয়া তুমি কোথায়? ফোন বাসায়? কোন বাসায় আবার? আমাদের বাসায়। তুমি আম্বরখানায়? তুমি আমার জন্য এসেছো? সত্যি আমার জন্য এসেছো? পিয়া কথার উত্তর দিল না। সাদ বলল, পিয়া তুমি আমার জন্য অপেক্ষা করো প্লিজ, আমি আসছি। প্রিয় দর্শক বৃন্দ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।